বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সংসদ নির্বাচন 2026 নিয়ে বিবিসি প্রবাহের বিশেষ পর্বে আজ দেখুন নির্বাচন কেন্দ্রিক নানা খবর। বাংলাদেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট কেন্দ্রগুলোর চিত্র কি, ফলাফল কতদূর, কেমন হলো গণ অভ্যুত্থানের পর প্রথম সংসদ নির্বাচন জানবো রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ASM শামীম রেজার বিশ্লেষণ, থাকছে নির্বাচন বিশেষজ্ঞের পর্যবেক্ষণও। স্বাগত বিবিসি বাংলা টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে ভোটের পর কিভাবে গঠিত হবে সরকার। সারাদিন নানা অভিযোগ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বাংলাদেশে এবারই প্রথম সংসদ নির্বাচনের দিনে একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছে, পোস্টাল ভোটও নেওয়া হয়েছে প্রথমবার। ভোট গ্রহণ শেষে চলছে ফলাফলের অপেক্ষা। নির্বাচন কমিশনে এই মুহূর্তে আছেন বিবিসির মুকিমুল হাসান। সরাসরি তাকে এখন যুক্ত করছে বিবিসি প্রবাহে। মুকিমুল, আপনি আছেন নির্বাচন কমিশনে। আমরা জানি যে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, ফলাফলের জন্য একটা অপেক্ষা এখন চলছে। তো ফলাফল আসলে এখন ঠিক কোন পর্যায়ে আছে, কি জানতে পারছেন আপনি? এখন পর্যন্ত সেটি কেন্দ্রভিত্তিক ফলাফল রয়েছে, অর্থাৎ নির্বাচনের যখন প্রত্যেকটি কেন্দ্রে ভোট হয় সেই কেন্দ্রগুলো থেকে ভোট আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করার পর সেটি এখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রের ফলাফল প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ঘোষণা করা হবে এবং পরবর্তীতে সেই ফলাফল নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। এবং একই সাথে নির্বাচন কমিশনে RMS সার্ভার রয়েছে, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেই সার্ভারে পাঠানোর পরে সার্ভার থেকে সেটি যুক্ত হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে এখানে ঘোষণা করা হবে। অন্যবারের চাইতে এবার রেজাল্ট পেতে সময় বেশি লাগার একটি কারণ একে গণভোট, সেই গণভোটের ফলাফলও আলাদাভাবে প্রস্তুত করা হচ্ছে, একই সাথে ঘোষণা করা হচ্ছে, সেটা কেন্দ্র থেকে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। সে কারণে এখানে নির্বাচন কমিশন এখনোভাবে আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল আসেনি। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে ফলাফল পাচ্ছি, কোনো জায়গা থেকে বিপুল ব্যবধানে বিএনপি কিংবা জামাত জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে সেটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে ঘোষণা হয়নি। এর পেছনে আরেকটি কারণ রয়েছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে অনেক ভোটার ভোট দিয়েছেন, অন্তত 11 লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। সুতরাং যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের ফলাফল ঘোষণা হতে আর সেটিও মূল ফলাফলের সাথে যুক্ত হবে। কেন্দ্রের ফলাফল তার সাথে যুক্ত হবে যে পোস্টাল ব্যালটের ফলাফল। এই দুটি ফলাফল একত্রিত করে সেটি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করবেন এবং পরবর্তীতে সেটি নির্বাচন কমিশনে ঘোষণা করা হবে এবং সেটি বেসরকারি ফলাফল হিসাবে ঘোষিত হবে। তবে ভোটার উপস্থিতি আমরা দুটি জিনিস এখানে গুরুত্বপূর্ণ দেখেছি। একে হলো যে ভোটার উপস্থিতি যেটি নির্বাচন কমিশন আগে থেকে প্রত্যাশা করেছিল 60 থেকে 70%, 60% হয়েছে। আর দ্বিতীয়ত নির্বাচনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতার পরিমাণ অতীতে যেরকম ছিল সেই তুলনায় তুলনামূলক কম ছিল। এটি নির্বাচন কমিশন যে কারণে রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে শুভেচ্ছা জানিয়েছে। তবে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট যদি বলি, ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে অন্তত রাত 12টা থেকে 1টা শুরু হবে। এটি অন্তত বোঝা যাচ্ছে। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা এখানে এসেছিলেন, সচিব, নির্বাচন কমিশনার, তাদের সাথে কথা বলে অন্তত এটুকু জিনিস অন্তত আমরা বুঝতে পেরেছি। রমা, ধন্যবাদ মুকিমুল আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ASM শামীম রেজা। আমরা শুনছিলাম নির্বাচন কমিশন থেকে ফলাফলের বিষয়টি। ভিন্ন একটি পটভূমিতে এবারের নির্বাচন হলো এবং গণভোটও হলো, যেটি ঘিরে নিরাপত্তা, উদ্বেগ, পোস্টাল ব্যালট বিতর্ক, ভোটের আগে অর্থ লেনদেন বিতর্ক, নানা ধরনের শঙ্কা আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু দেখে নেব যে সারাদিন ভোট গ্রহণের যে খবর সেটি সংগ্রহ করছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে বিবিসি সাংবাদিকেরা, তারা কি দেখলেন। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রায় সব জায়গাতেই আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতারা। যদিও বিচ্ছিন্নভাবে বেশ কিছু অনিয়মের খবরও পাওয়া গেছে। কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা নামে একটি ভোট কেন্দ্র, এখানে আমরা গিয়েছিলাম। সেই কেন্দ্রটিতে একজন ভোটার তিনি গিয়েছেন, একজন নারী ভোটার, তিনি যাওয়ার পর তিনি স্লিপ দেওয়ার পর নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন যে ওই স্লিপে ওই নামধারী কেউ একজন ভোট দিয়ে গিয়েছেন। পরে তিনি আবারও ভোট দিতে চাইলে সেখানে সেনা সদস্যরা গিয়েছেন এবং বিষয়টি সমাধান করার চেষ্টা করেছেন। পরবর্তীতে তারা বেশ কিছু সময়ের জন্য সাংবাদিকদের ওই কেন্দ্রটিতে প্রবেশ করতে দেননি এবং বলেছেন যে পরবর্তীতে ওই নারী ভোটারকে ভোটের দানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা ও সংঘর্ষের খবরও পাওয়া গেছে। তবে সার্বিকভাবে ভোটার অংশগ্রহণ কম মনে হলেও বেশ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতারা।
গোপালগঞ্জে এবং এই বরিশাল, দুই জায়গাতেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের সহিংসতার কিন্তু কোনো ঘটনা ঘটেনি। তো শান্তিপূর্ণভাবেই ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুপুরের পরে কিছু কিছু ভোট বেড়েছে বিভিন্ন কেন্দ্রে, এবং রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসনে সেখানে 31% ভোট কিন্তু দুপুর 2টা পর্যন্ত পড়েছে, এই ধরনের একটি তথ্য রয়েছে। প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ঢাকা 8 আসনে এবারের নির্বাচনে সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, শেষ পর্যন্ত তেমনটি ঘটতে দেখা যায়নি। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং সেখানে দেখা গেছে যত বেশি বেলা বেড়েছে তত বেশি ভোটার উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এবারের নির্বাচনে তরুণদের একটি বড় অংশ ভোট দিয়েছেন, যারা প্রথমবার ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে যারা দীর্ঘদিন পর এবার ভোট দিতে পেরেছেন তাদের মধ্যেও এক ধরনের বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এছাড়া সারাদিনের ভোটের চিত্র যেমন দেখা গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তরুণ ভোটাররা। যেমন মোহাম্মদপুরের একটি কেন্দ্রের এই কক্ষকেই জেনজি ভোট কক্ষ হিসেবে উল্লেখ করেন এখানকার প্রিজাইডিং অফিসার। ঢাকার অন্য আসনগুলোতেও তরুণদের ছিল বেশ আগ্রহ। শামীম রেজা, আমরা দেখছিলাম যে ভোট কেমন হলো। আপনি নিজেও ভোট কেন্দ্র ঘুরেছেন, আপনি পর্যবেক্ষণ করেছেন, আপনার দৃষ্টিতে কেমন হলো এই নির্বাচন? প্রথমে বলে নিই যে এটা বাংলাদেশের রাজনীতিতে এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা ডিরেকশনাল চেঞ্জ আনতে পারে, এমন একটা প্রান্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে রাজনৈতিকভাবে। এটা বলে যদি আলোচনা শুরু করি, অনেকগুলো নতুন বিষয় লক্ষ্য করা গেছে। যেমন প্রথমে মনে করা হয়েছিল যে খুব বেশি সংখ্যক ভোটার হয়তো উপস্থিতি হবে না, 2টার সময় দেখা গেছে 47.48% মতো। কিন্তু এখন বিবিসির প্রতিবেদক যেটা বলছেন, যদি 60% কাছে ভোটার উপস্থিতি হয়ে থাকে, সেটা আমি মনে করি যে ভালো। কিন্তু যেভাবে একটা বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে একটা গণজোয়ারের মতো যেটা ধারণা করা হয় যে মানুষ ভোট দিতে যাবে, আমি এখনই ওই বিন্যাসে যাচ্ছি না যে তরুণরা বা পুরনো যারা, সেইটা কিন্তু ঘটতে দেখা গেল না। তার মানে আমাদের অনেক দিন পর্যন্ত অনুসন্ধান করতে হবে যে বড় যে দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেনি, আগের আওয়ামী লীগ, তার সমর্থকরা আসলে আদৌ ভোট দিতে গেছেন কিনে, গেলে কি পরিমাণে তারা গিয়েছেন ভোট দিতে। সংখ্যালঘিষ্ঠ যারা, যাদের নিয়ে অনেক আলোচনা ছিল বিশেষ বিশেষ এলাকায়, তারা আসলে কি পরিমাণে ভোটদানে উৎসাহিত হয়েছেন। তরুণদের কথা বলছি, কিন্তু সে তরুণদের মধ্যে তো বন্টন আছে। এই 4 কোটি নতুন ভোটারের মধ্যেও বিভিন্ন দলের সমর্থক আছেন, বিভিন্ন ঘরানার ব্যক্তি রয়েছেন যে যারা প্রথমবার ভোট দিচ্ছেন। সেটার অনুপাতটা আমাদের জানা প্রয়োজন পড়বে পরবর্তীতে। এর বাইরে আমাদের পার্বত্য এলাকা আছে, প্রান্তিক জনগোষ্ঠী আছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো বেশি সংখ্যায় হওয়ার একটা সম্ভাবনা ছিল। যেমন যেটি আসলে অনেকে ধারণা করছিলেন বা আশাও করছিলেন যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নির্বাচন হচ্ছে, মানে আমি যদি যেমন ধরুন 90-এর পরের নির্বাচনটার কথা বলি, তখন ভোটার সংখ্যা অনেক কম ছিল, এখন প্রায় 13 কোটি ভোটার। তো যদি তখনকার প্রেক্ষাপটে ভাবি যে আমরা একটা ধারণা করতে পেরেছিলাম যে কি পরিমাণ আসতে পারে এবং প্রথম প্রহরে প্রথম ঘন্টাগুলোতে কেমন হতে পারে, তারপর কেমন হতে পারে, এইবার এই প্রবণতাটা পুরোপুরি কিন্তু মেলেনি। যেমন আবার এটাও সত্যি যে ঢাকার চিত্র দিয়ে পুরো বাংলাদেশের চিত্রকে মূল্যায়ন করা যাবে না। আমি ধানমন্ডি বা এই এলাকাগুলো দেখবার সুযোগ পেয়েছি এবং সেখানে খুব ভালো সুযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরাই বরং কর্মকর্তা এবং ভোটারের চাইতে বেশি, সেই সুযোগটা খুব বেশি বাসিন্দাদের গ্রহণ করতে কিন্তু আমি দেখিনি। পরবর্তীতে কিছু পরিবর্তন হয়েছে, এমনকি গুলশান বনানীরও কোনো কোনো জায়গায় চিত্রটা একটু হতাশাজনক যদি সংখ্যার দিক থেকে বলেন, বা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লক্ষ্য করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর চলছে ভোট গণনা। বিবিসির তাফসির বাবু ভোট গণনার খোঁজ খবর রাখছিলেন ঢাকার উত্তরার একটি কেন্দ্র থেকে। উত্তরায় ঢাকা 18-র এটি হচ্ছে সানবিম স্কুলের ভোট কেন্দ্র। এখানে কিছুক্ষণ আগেই ভোট গণনার যেটি আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। এরপরে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এটি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এই ফলাফল নিয়ে যাওয়া হবে। এর আগে এই ভোট কেন্দ্রে 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়। তখন কেন্দ্রের ভেতরে কোনো ভোটার ছিল না, ফলে ভোট গ্রহণ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট গণনার কার্যক্রম শুরু করেন এখানে যে প্রিজাইডিং অফিসার আছেন তিনি। এখানে ভোট পড়েছে 53%। এবং এই যে ভোট গণনা শুরু হয় সেটি আমরা দেখেছি যে ভোট গণনা খুব দ্রুতই চলতে থাকে। শুরুতে তারা এখানে গণভোটের যে ব্যালট
সেই ব্যালটগুলো প্রত্যেকটি দলের যারা এখানে এজেন্ট রয়েছেন তাদেরকে সামনে এনে সেই ব্যালট বাক্সগুলো খোলা হয় এবং সেখান থেকে গণভোটের যে ব্যালটগুলো সেগুলো প্রথমে আলাদা করা হয়। সেখানে হ্যাঁয়ের পক্ষে ব্যালটগুলো এক পাশে রাখা হয় এবং নায়ের পক্ষে যে ব্যালটগুলো সেগুলো আরেক পাশে রাখা হয় এবং এরপর কোন পক্ষে কত ভোট পড়েছে সেটি হিসাব করা হয়েছে। এরপরেই আমরা দেখেছি যে এখানে বিভিন্ন মার্কায়ের যে ভোটগুলো অর্থাৎ ধানের শীষ, শাপলাকলি এখানে রয়েছে এবং হাত পাখা, মোমবাতি, রেলগাড়ি, রেল সহ যে মার্কাগুলো রয়েছে এই প্রত্যেকটি মার্কার বিপরীতে যে ব্যালটগুলো ছিল যেখানে সিল পড়েছিল সেই ব্যালটগুলো আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং পরে সেগুলো এখানে গণনা শুরু হয় এবং এক পর্যায়ে গণনা শেষ হয়েছে। গণনার পরে এগুলো আবার কাগজে কলমে তারা লিখেছেন, প্রত্যেকটি এখানে যারা এজেন্ট রয়েছেন বিভিন্ন দলের তাদের সম্মতি নিয়েছেন সাক্ষী হিসেবে এবং এটার পরে এই আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে এবং এটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই কেন্দ্রের যে ফলাফল সেটি পৌঁছে দেওয়া হবে। ভোট গণনা হচ্ছে শামীম রেজা, সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও হওয়ায় ফলাফল পেতে বিলম্ব হতে পারে এমন একটা ধারণা আমরা পাচ্ছি, কিন্তু ফলাফল প্রকাশে যদি দেরি হয় সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মানে অসহিষ্ণুতা প্রকাশের সঙ্গে সঙ্গে আবার অতীতের মতো কারচুপির অভিযোগও উঠতে পারে বলে একটা বিতর্কও কিন্তু আছে। আপনি কিভাবে দেখেন? আমাদের অসহিষ্ণু হওয়ার অতীত ইতিহাস আছে। আমার মনে হয় যে খুব ভালো হতো যদি নির্বাচন কমিশন একটা ধারণা দিতে পারত যে আমাদের সম্ভাব্য এই সময় লাগতে পারে একটা যুক্তির ভিত্তিতে এবং সেটার কিছু যোগ বিয়োগ 1 ঘন্টা 2 ঘন্টা এদিক ওদিক হতে পারে। আমার মনে হয় তাহলে সবার জন্য ভালো হতো যে রাজনৈতিক অংশীজন যখন আপনি বলছেন দলের বাইরে সমর্থকরাও আছেন এবং আমরা এখন পর্যন্ত ফল প্রকাশে যে প্রবণতা দেখছি সেটা আমাদের অন্য অভিজ্ঞতা থেকে একটু ভিন্ন। অর্থাৎ আমরা তো এতদিন জামাত বাদে অন্য দুটো বড় দলের প্রতিদ্বন্দ্বিতা দেখে অভ্যস্ত, এবার একটা নতুন দল প্রতিদ্বন্দ্বিতা আসছে বা নতুন জোট। তো সেক্ষেত্রে স্বাভাবিক যখন প্রাথমিকভাবে ফলগুলো আসতে থাকে তখন যে চিত্র থাকে পরবর্তীতে সেই চিত্র পাল্টে যেতে থাকে, জনগণের আগ্রহ বাড়ে, ভোটারের আগ্রহ বাড়ে, তারাও অসহিষ্ণু হতে থাকেন। তো এটার একটা ভারসাম্য রক্ষা করা কিন্তু খুব জরুরি। আর আগে যে প্রসঙ্গ ছিল খুব দ্রুত যদি বলি, পরিসংখ্যানের আলোচনা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো হয়তো মাথা ঘামাবেন না, কিন্তু এটা খুব জরুরি আলোচনা এই জন্যে যে এর আগের নির্বাচনগুলোতে দাপ্তরিকভাবে যে পরিসংখ্যান দেওয়া হতো তার সাথে ব্যক্তিগত পর্যায়ের বা গবেষকদের গণমাধ্যমের পরিসংখ্যান মিলতো না। তো এটা যেন না হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো। এবার একটু বিশেষজ্ঞের পর্যবেক্ষণ জানবো। নির্বাচন কেন্দ্রিক বিশেষ লাইভে অংশ নিতে এই মুহূর্তে বিবিসি বাংলার অফিসে আছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হয়েছেন বিবিসি প্রবাহে। ডক্টর আলিম, আপনি নিজে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন কমিশন এবং এখানে যেটি দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে প্রথম সংসদ নির্বাচনে অনেকেই আরও ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতি আশা করেছিলেন, যেমনটা ডক্টর শামীম রেজাও বলছিলেন শুরুতে। আপনার আসলে পর্যবেক্ষণ কি? আপনি কেমন দেখেছেন? ধন্যবাদ। আমারও ছিল বা আমি এক্সপেক্ট করেছিলাম যে ভোটার টার্ন আপ একটু বেশি হবে। আমার ধারণা ছিল 70% ভোট, বাট বলা হচ্ছে যে 60% মতো ভোট হবে। আমার মনে হয় এই দেশপাত এই টার্ন, যেটা আমি আগে থেকে বারবার বলছিলাম, বাংলাদেশে কিন্তু আপনি নিশ্চয় জানেন প্রত্যেকটা পলিটিক্যাল নির্দিষ্টটা ভোট দেয়, অর্থাৎ প্রত্যেকটা আওয়ামী লীগ তাদের কিছু ভোটার আছে যারা আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভোট দিতে না, বিএনপি কিছু ভোটার আছে বিএনপি ছাড়া কাউকে ভোট দিতে। একইভাবে দলের একদম হার্ড লাইন আছে। তো আমার মনে হয় যে এইটা একটা প্রভাব এই নির্বাচন করছে, অর্থাৎ আওয়ামী লীগ যারা হার্ড লাইনের ভোটার তারা অনেকে কেন্দ্রে যান না, এইটা একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এই নির্বাচন করে অনেক গুজব একদম শুরু পর্যন্ত। গতকাল রাত কেউ বলছেন যে লাইলাতুল গুজবের রাত, অর্থাৎ গুজব এতটাই ছিল যে অনেক এইসব ভয় পেয়ে গেছে যে এই আজকের নির্বাচন সাথে কেন্দ্র করে সহিংসতা হবে, মারামারি হবে, কেন্দ্রে কেন্দ্রে দলের মধ্যে আক্রমণ হবে। এই কারণে অনেক ভোটার কেন্দ্রে, যেমন আমাকে আজকে একজন আমাকে ফোন করে কথা বললেন আপনি ভোট দিয়েছেন কেন্দ্রে এসেছিলেন, উনি বললেন না কেন আসেননি, একই কথা যে তার একটা ভয় কাজ করে। অর্থাৎ এই যে নির্বাচন
এটাকে শুরু থেকে গুজব, অর্থাৎ এই সহিংসতা, এটা এমনভাবে কিছু ভোটার ভয় পেতে পায় না। আমার কাছে মনে হয় দুটো বড় কারণ অর্থাৎ একটুখানি কমে গেছে। কিন্তু আমি তারপরে বলবো, এই আপনার এই যে নির্বাচন, এই নির্বাচনটাকে দেখতে চাই যে গত 17 বছর পরে যে একটা জাতীয় নির্বাচন হলো, এই নির্বাচনটার মাধ্যমে ভোটটাকে ফিরিয়ে আসা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ছাড়া ভোটাররা তার নিজের পছন্দ তারা নির্ভয়ে বাড়ি থেকে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ ভোট দিয়ে আবার নিরাপদ, কোথাও কোনো নাই বললে চলে, বিচ্ছিন্ন। এগুলো আমাদের রাজনৈতিক কালচার যতটা করেছে হবে, কিন্তু শারীরিকভাবে শান্তিপূর্ণ একটা সার্বিকভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচনই আপনি দেখেছেন। ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম। শামীম রেজা তিনি যেটি বলছিলেন যে ভোটার টার্নআউটের বিষয়টি তিনিও তুলছিলেন। এই যে ভোটার টার্নআউট নিয়ে একটা প্রশ্ন, যদিও 60% বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশে গ্রহণযোগ্য যে নির্বাচনগুলোর কথা বলা হয়, যেগুলোকে গ্রহণযোগ্য নির্বাচন ধরা হয়, সেগুলোর সঙ্গে এখন ভোটার টার্নআউটের স্বাভাবিকভাবে একটা তুলনা আসবে। এই জায়গা থেকে কি কোনো ধরনের গ্রহণযোগ্যতার প্রশ্নের সুযোগ থাকে কিনা? এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু আমার মনে হয় এটা রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে না, কারণ বাংলাদেশে এরকম বিধিবদ্ধ কোনো নিয়ম নেই যে এই শতাংশ ভোট আপনাকে পেতে হবে। তাছাড়া এটা প্রেসিডেন্ট শাসিতও না। কিন্তু যে আলোচনাটা হবে সেটা যে একটা বড় দলের অনুপস্থিত, এবং সেখানে কিন্তু বারবার বলা হয়েছিল যে তারপরে যে উৎসাহ উদ্দীপনা থাকবে সেটা তাদের ভোটাররা যদি অনুপস্থিত থাকেনও, ভোটদানে বিরত থাকেন, তাও সেটাকে ছাপিয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু যাচ্ছে না। যেমন দুইবার যে পরিসংখ্যানের কথা বলেছেন নির্বাচন কমিশন, 12টার সময় একবার এবং 2টায় 47 আমি ধরে নিই 48% কাছাকাছি। তো মোট যত হাজার কেন্দ্র বলা হয়েছিল, আমরা যারা কিছুটা পরিদর্শনে ছিলাম, আলাপ আলোচনা করছিলাম, তাতে মনে হয়েছিল যে 54-55% উপরে হয়তো বা যাবে না। তো যদি 60 হয় সেটা অনেক ভালো। আর একটা বিষয় মনে রাখতে হবে, যেমন ধরুন সর্বশেষ যে গণভোট হয়েছে এর আগে, সেই গণভোটটা আলাদাভাবে হয়েছিল এবং ওইটা প্রায় সবাই নিশ্চিত ছিল যে রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় যাবে। এটার সংখ্যা নিয়ে অত বেশি কেউ চিন্তিত ছিলেন না। এবারের নির্বাচন অনেক দিক দিয়েই বিগত নির্বাচনগুলো থেকে ভিন্ন। এমন এক সময়ে এটি হচ্ছে যখন নেই সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারও, ফলে নির্বাচনের পর নতুন সরকার গঠন বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। জেনে নেওয়া যাক সেসবের উত্তর। নির্বাচন তো হয়ে গেল, এখন নতুন সরকার গঠনের পালা। কিন্তু নতুন সরকার গঠন বা তার কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে তা নিয়ে আছে নানা প্রশ্ন। এই ভিডিওতে জানবো সেসব প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, নির্বাচনের পর সরকার গঠন করবে কোন দল? উত্তরটা সবারই জানা, যে দল বা জোট বিজয়ী হবে তারাই সরকার গঠন করবেন। সংবিধান অনুযায়ী এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। কিন্তু এই শপথ নির্বাচনের কত দিনের মধ্যে নিতে হয়? উত্তরটা হচ্ছে, সাধারণত নির্বাচনের ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ পড়ানো হয়। কিন্তু এখানে একটা কথা আছে, সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল আমরা পেয়ে যাই 1 দিন বা 2 দিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটা নয়। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হতে পরবর্তী 3 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ হবে। সেক্ষেত্রে বেসরকারি ফলাফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরও কয়েকটা দিন বাড়তি সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যেই জানিয়েছেন, এই শপথ গ্রহণ তার ভাষায় 18 ফেব্রুয়ারির পরে যাবে না। সেক্ষেত্রে সব ঠিক থাকলে নির্বাচনের পরে 6 দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচিত সদস্যদের শপথ কে পড়াবেন? এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে এই শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকারও নেই, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। তাহলে উপায় কি আছে? এক্ষেত্রে সংবিধানের 148 অনুচ্ছেদে 2টি উপায় বলা হয়েছে। 1, রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। 2, যদি 3 দিনের মধ্যে এভাবে শপথ অনুষ্ঠান না হয়, তাহলে তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। আচ্ছা, শপথ তো হয়ে গেল, এখন ক্ষমতা কে কিভাবে পাবেন, অর্থাৎ সরকার গঠন কে করবেন? এখানে এই প্রক্রিয়াটি হবে রাষ্ট্রপতির মাধ্যমে। তিনি অর্থাৎ রাষ্ট্রপতি যে দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে, অর্থাৎ 151টি আসনে জয়ী হয়েছে, তাকেই সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন।
কিন্তু যদি এককভাবে কোনো দল 151 বা তার চেয়ে বেশি আসনে না জেতে তাহলে কি হবে? সেক্ষেত্রে সবচেয়ে বেশি আসনে যে দল জিতেছেন সেই দলকে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন সরকার গঠনের জন্য। তবে এক্ষেত্রে ওই দলকে অন্য কোনো দলের সমর্থন জোগাড় করতে হবে। এখানে দলকে আমন্ত্রণ জানানো মানে দলের নেতাকে আমন্ত্রণ জানানো। তিনি সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হিসেবে প্রথমে সংসদ নেতা হবেন এবং এরপর আমন্ত্রণ পেয়ে নতুন সরকার গঠন করবেন। তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মূলত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে তারা ওই পদগুলোর ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। এর মধ্য দিয়েই আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে গঠিত হয়ে যাবে নতুন সরকার। আমরা দেখছিলাম যে আসলে ভোটের পরে সরকার গঠনের প্রক্রিয়াটা কি হবে এটি নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে জনমনে। সেই কয়েকটি প্রশ্নের উত্তর আমরা আসলে জানছিলাম। তো ভোটের পরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তো অবশ্যই সরকার এটি গঠিত হবে। তবে যে দলই সরকার গঠন করুক তাদের সামনে তো নিশ্চয়ই বড় কিছু চ্যালেঞ্জ থাকছে। প্রথম চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ। আমি আগেই বলেছি যে বাংলাদেশ একটা রাজনৈতিক বাক বদলের প্রান্তে। সেটা দুইভাবেই হতে পারে। যদি ধর্মপছন্দ দলগুলো ভালো করে তাহলে নিঃসন্দেহে এটা বাংলাদেশের প্রথাগত যে রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে চর্চা তার থেকে ভিন্নতর কিছু দেখার একটা সম্ভাবনা আছে। আবার পুরনো দলগুলো যারা কিছুটা সংরক্ষণবাদী নীতি মেনে চলেন, কিছুটা জাতীয়তাবাদী রাজনীতি করেন, তাদের সঙ্গে মোটামুটি জনগণ পরিচিত যে তারা কী ধরনের রাজনীতি তারা করতে পারেন। সেক্ষেত্রে এই বাকবদলটা গভীরভাবে দেখার একটা বিষয়। সেটা জনগণ দেখবে, রাজনৈতিক অংশীজনরা দেখবেন, আন্তর্জাতিক শক্তিগুলো দেখবেন। ইতোমধ্যে আপনি লক্ষ্য করেছেন দুটো বড় শক্তি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা বিবাদেও জড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে যে যেই বাংলাদেশে আসুক তার সঙ্গে সে কাজ করবে, তার সঙ্গে যুক্ত হয়েছে যে চীনকে ঠেকানোর একটা প্রকল্প তার থাকবে। অতএব দুই আদর্শের যেই হোক না কেন চীন ঠেকানো প্রকল্পটা কিভাবে তারা গ্রহণ করবে সেটা যেমন দেখবার, আবার প্রতিবেশী দেশ যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে একটা দলকেই দীর্ঘদিন একরৈখিকভাবে সমর্থন দিয়েছে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন না করে, সেও আবার যেই আসুক তার সঙ্গে কাজের ক্ষেত্রে আগ্রহী। কিন্তু যদিও তার অতীতে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ ছিল। এটা যেমন একটা বাস্তবতা, একই রকমভাবে আইনের একটা বিষয় সামনে চলে আসতে পারে যে অনুশাসন বিধিবিধান, যদিও জামাতে ইসলামী বা তার জোটটা বলেছে যে সে গণতান্ত্রিক আধুনিক রীতিনীতি মেনে চলবে, কিন্তু এটা আসলে বিভিন্ন সময় তার যে বক্তব্য কর্মকাণ্ড তার সঙ্গে পুরোপুরি যায় না। এবং অনেক ক্ষেত্রে সেটা পারিবারিক আইন থেকে শুরু করে ভূমি থেকে শুরু করে রাষ্ট্রীয় অনুশাসন, এগুলো খুবই কন্টেস্টেড। এটা কিভাবে তারা নিয়ে আসবেন। আবার যদি অন্য পক্ষ জয়লাভ করে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো উঠবে না, কারণ তারা জানে যে কোন ধরনের বিষয় তারা করবেন। সবচেয়ে বড় যেটা আপনি কিছুটা ধারণা দিয়েছেন, গণভোট, যেটা না আপাতত নিরীহ মনে হচ্ছে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে আমি প্রশ্নটা করে ফেলি, সেটি হচ্ছে গণভোটের আসলে ফলাফলটা হ্যাঁ বা না যার পক্ষেই যাক না কেন, একটা তো পরিবর্তনের আশা প্রত্যাশায় গণ অভ্যুত্থানের পরে রয়েছেই। সেটি যদি গণভোটের ফলাফলে নাও আসে তারপরেও আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক বাকবদল, মানে পুরনো রাজনীতি বা পুরনো ধারা আসলে এখন কেউ দেখতে চাইছে না, নতুন কিছু চাইছে, সেই চাপটাও তো থাকবে। দুটোই থাকবে। আপনি যদি বাকবদলকে একটা নতুন বন্দোবস্ত ধরেন সেটা তো আছেই, সেই দাবি তো আছেই সবসময়ের জন্য। কিন্তু এই বাকবদল কিন্তু রাজনৈতিক আদর্শিক বাকবদল হতে পারে, যার প্রভাব পড়বে আপনার আইনি কাঠামোর উপরে, সামাজিক রীতিনীতিতে, আরও অনেক কিছুর উপর পড়তে পারে। যদি যেটা গণভোট আপাতত যে জ্বরে ভুগছেন রাজনৈতিক অংশীজনরা, সেটা হচ্ছে যে সংসদীয় আসনগুলোর ফল প্রকাশ হোক এবং কে সরকার গঠন করতে যাচ্ছেন, ধরে নিন আগামীকাল সকাল বা তারও কিছু পর পর্যন্ত এটা নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু গণভোট জটিল হয়ে উঠতে পারে। যদি গণভোটের ফল হ্যাঁ হয় তাহলে যে বাধ্যবাধকতাগুলো এসে পড়বে সে ব্যাপারে সবাই খুব একমত হবেন বলে মনে হয় না। যদিও অনেক বিষয়ে তার একমত হয়েছেন, কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনের আগে একটা ধারণা দিচ্ছিল উচ্চ কক্ষের ব্যাপারে, কিছুটা আলাপ সে করেছে এবং সবকিছু সে তখন কিভাবে বাস্তবায়ন যদি সে ভালো করে বা যারা সরকার গঠন করতে যাচ্ছে, আমি ধরে নিই যদি বিএনপি জোট করে তাহলে তার অবস্থানের ক্ষেত্রে যেটা হবে, যদি জামাত জোট গঠন করে তাহলে একরকম নাও হতে পারে এবং সেটা নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু দেখা দিতে পারে যে আপাতত কোন দিকে যাবে। সুতরাং এই যে ডামাডোল কিংবা একটা সরগরম অবস্থা, সেটা আবার নতুন একটা দিকে ধাবিত হতে পারে যখন, যদিও যুগপথ হচ্ছে দুটোর গণনা, গণভোটের রায়টা পাওয়ার পরে বা ফল পাওয়ার পরে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকালকে ভোট গ্রহণ ছিল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত।
আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। তো এবং কাজে আমরা আপনাদের কাছে 297টা আসনের ফলাফল, যেটা বেসরকারি ফলাফল, সেটা আপনাদের কাছে আমি জানিয়ে দেব। আপনারা গতকালকে থেকে আগে জানতে চেয়েছিলেন যে পার্সেন্টেজ কত শতাংশ ভোট পড়েছে। এটা আমি বলেছিলাম যে আমি শেষে বলবো। তার কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট যেন না হয়, সেজন্য আমি কম্প্রিহেন্সিভলি শেষে এসে বলতে চেয়েছিলাম। তো আমি শতকরা হিসাবটা দিয়েই শুরু করি। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, 59.44, 59.44% ভোট পড়েছে। আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই, সেই জন্য আপনার সম্ভবতভাবে এইটা এসছে। 60.26, ঠিক আছে। পার্সেন্টেজ নিয়ে আর কোনো প্রশ্ন নেই তো? আচ্ছা, এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র প্রার্থী আসন পেয়েছেন, বা 7টা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন অন্যদের থেকে। আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক কৌতূহল হবে যে আমরা কত তাড়াতাড়ি গ্র্যাজুয়েটটা পাবলিশ করব, এই প্রশ্নটা এটা আমরা আপনারা জানেন পদ্ধতিগতভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসছে, আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে বার্তা শিট যেটা চেয়েছি সেটার সাথে ম্যাচ করে তার করব। এখনও পর্যন্ত এই শিটটা পাওয়া যায়নি রিটার্নিং অফিসারদের কাছ থেকে, ওনারা হার্ড কপিতে পাঠাবেন বাই স্পেশাল মেসেঞ্জার। এটা আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে পাওয়া শুরু হবে। কাজেই আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই, আমরা দেরি করে তো বরং সবাইকে আমাদের কোনো দরকারই নেই, আমরা তো তাড়াতাড়ি করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস যে এই গেজেটগুলো একসাথে
পাবলিশ হবে একটাতে, আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেট অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে, সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট কত হয়েছে। আমি শতকরাটা বলেছি। হ্যাঁ ভোটের পক্ষে মানুষ মানে সংশোধনের পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন। আমি আবারও বলছি 4,80,74,429 জন। না আবার বলবো? ঠিক আছে, বলতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন 4 কোটি, আমি বরং সংখ্যাটা হিসাব করে আপনারা বোধহয় হ্যাঁ গুড, থ্যাংক ইউ, 429। না 2,25,65,627। 2,25,656,227, 2,25,65,627 জন না বলেছেন, আর হ্যাঁ বলেছেন 4,80,74,429। আমরা এখন এই তথ্যটা জানাবার ব্যবস্থা করব যথাযথ প্রক্রিয়ায়। শতাংশের পার্থক্যটা হচ্ছে, আমি বলেছি যে চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের যেটা, সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটে তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। এটা থেকে এটা একটু ভাবা, একটু আপনার কষ্ট করে নিয়েন। এগুলোর মাইনর ডিটেলসটা আরও পরে, আপনারা সংখ্যাগত হিসাবটা এখন যেটা চেয়েছিলেন আমি আপনাদেরকে সেটা বলে দিলাম। আপনারা শুনেন, এইগুলো অনেকভাবে ডেটাটাকে অ্যানালিসিস করা হবে এবং এটার জন্য একটু সময় দিতে হবে, তাৎক্ষণিকভাবে তো এটা হবে না। তবে আপনাদের সেজন্য বলছি যে এই ডেটাগুলো পাবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।